তো আমি একটা এমন পর্যায়ে এসেছিলাম যে ডাক্তারকে বলছি কিনা আমাকে প্লিজ, আমি লিখে দিচ্ছি, আমি সব করে দিচ্ছি, আমার বাড়ির লোককে বলতে না আমাকে, না আমি আর এত পেন সহ্য করতে পারছি না, আমাকে দিয়ে দাও। আমার এই যে ক্যান্সারে যখন ট্রিটমেন্ট চলে না, ডাক্তাররা কিন্তু চান্স নেন না। আর সূর্য যখন উঠতো তখন মনে হতো যে আজকে দিনটা তো দেখে নিলাম, তখন ভাবতাম এই সুন্দর ইয়েটা সূর্যের ডোবাটা আমি আবার দেখতে পাবো। তো আমি ভাবি আমার ক্যান্সার হয়েছিল, ভালো হয়েছিল। আর আপনার মনোবলটা কোথা থেকে এসেছে যে না আমাকে ঘুরে দাঁড়াতে হবে? সবের প্রথম লাগে একটা ফ্রেশ মাইন্ড। কখনো মানে ডিপ্রেশনের মধ্যে যাবে না কি আমি এক্ষুনি আমি আর থাকবো না। প্রতিটা মানুষ প্রে করেছে কন্টেস্ট জেতার মূলে হচ্ছে তুমি ক্রিয়েটিভ হয়ে যাবে, একটু সবার থেকে আলাদা, তাহলেই জিতে যাবে। পপুলার টিভি শো কি নাম ওটা, দিদি নম্বর 1-এ জিতেছিলাম। হ্যাঁ, আর রোজগিরে গিন্নিতেও পার্টিসিপেট করেছি। সুনামি ভেঙে দেয় বলে একটা বাড়ি ঘর জানলা দরজা সেটা কি আর রিপেয়ার হয় না, আবার মানুষ সেইটা বসবাসের যোগ্য করে নেয়। টুডে ইউ আর আ উইনার। এর থেকে বেশি আর অ্যাচিভমেন্ট মানুষের কি হয়? ওয়েলকাম এভরিবাডি, প্রম্পট উইথ পারমিতায় নতুন একটা এপিসোড নিয়ে আবার চলে এলাম। এবার নিয়ে এলাম আমাদের প্রিয় দিদি রুনু দিদিকে, রুনু চৌধুরী। রুনু চৌধুরী ইজ আ লেডি যিনি অনেক অনেক কাজ করেছেন ইন দ্য এরিয়া অফ ক্যান্সার অ্যাওয়ারনেস এবং প্রচুর ফিলন্থ্রফি করেছেন, প্রচুর অ্যাওয়ার্ডস উইন করেছেন। শি ইজ আ গ্রেট কুক, শি হ্যাজ পার্টিসিপেটেড ইন মেনি কুকিং কন্টেস্ট। উনি এনজিওস এর সঙ্গে যুক্ত আছেন এবং শি হারসেলফ হ্যাজ বিন আ ক্যান্সার থ্রাইভার অ্যান্ড আ সার্ভাইভার। সো রুনু দিদির জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা, যাতে উনি সুস্থ থাকেন, ভালো থাকেন। এবং রুনু দিদির মেসেজ টু অল দ্য ক্যান্সার সার্ভাইভার্স অ্যান্ড থ্রাইভার্সদের জন্য আজকে আমরা এই নতুন এপিসোড নিয়ে এসেছি। ওয়েলকাম রুনুদি, আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি পারমিতা, আর সবের প্রথম তোমাকে থ্যাঙ্কস জানাই যে প্রম্পট উইথ পারমিতাতে তুমি আমাকে যে ডেকেছো, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। থ্যাংক ইউ সো মাচ, ইটস আ প্লেজার টু হ্যাভ ইউ। এবং আপনি যে সময় করে এসেছেন এবং আপনার এই বিজি শিডিউল থেকে যে আমাদের সময় দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ ফ্রম আওয়ার সাইড, টিম ফ্রম পারমিতা থেকে। প্রথম জিনিস আপনাকে জিজ্ঞেস করি, কোয়েশ্চেন্সে চলে আসি রুনুদি, যে আপনার এই জার্নিটা, এই স্ট্রাগলটা, ইউ হ্যাভ বিন আ ক্যান্সার সার্ভাইভার, আপনি যখন জানতে পারলেন যে আপনার এই রোগটা হয়েছে, হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট রিয়াকশন? ফ্র্যাঙ্কলি বলতে গেলে অনেকগুলো রিয়াকশনের মধ্যে আমার যেটা প্রাইম রিয়াকশন লাগে নিজের কাছেই নিজেকে, যেটা প্রথম আমি ভেবেছিলাম আমার চুল থাকবে না, আমার চুলগুলো সব উঠে যাবে, আইব্রোগুলো থাকবে না, সেই কথাটা মানে আমি মরবো না বাঁচবো সেগুলো চিন্তা করিনি, আমার চুল থাকবে না সেই চিন্তা। আর আমি ডাক্তারকেও সঙ্গে সঙ্গে ফোনও করেছিলাম যে কবে আমার চুলটা আবার আসবে। ওকে, তো এই স্ট্রাগল পিরিয়ডে আপনি কি করে সাকাম করলেন যে আপনি এই স্ট্রাগল পিরিয়ডের সময় যখন আপনি আপনার থেরাপি শুরু হলো, আপনার মেডিকেশন শুরু হলো, তখন আপনি কিভাবে জিনিসটাকে সাকাম করলেন, কিভাবে আপনি হ্যান্ডেল করলেন? দেখো, এগুলো বলতে হলে তোমাকে আমি একটু ডিটেলে বলি, আর একটু পিছনে যাই। দেখো, আমার যখন এটা আমার কিরম জানো তো, আমার যে অসুখে মানে কিছু করে আমাকে ডিটেক্ট হয়েছে, আপনাদের ডিটেক্ট হয়েছে কোন বছরে? 2012-এ 12 এন্ডের দিকে, মানে এন্ডের দিকে না, জুন জুলাই। ওকে, তো সেটা কিরম জানো তো, সেরকম আমি আমাদের একটা কমপ্লেক্স আছে, আমি যেখানে থাকতাম, আমাদের আর্মি অফিসার ওয়াইফটা কমপ্লেক্স টার্ফ ভিউ, ওখানে থাকতাম। আমি প্রচণ্ড সুইমিংয়ে যেতাম, ওয়াক করতাম, তো সবাই ভাবতো আমি খুব অ্যাক্টিভ ছিলাম। তো আস্তে আস্তে না সব নজরে সবার পড়েছে যেন আমি একটু মানে একটু থিতিয়ে যাচ্ছি, হ্যাঁ একটু কিরম যেন। হ্যাঁ, তখন একজন ডাক্তার আমার হাজবেন্ডকে, অনকোলজিস্ট, আমাদের সেম বিল্ডিংয়ে থাকতেন, আমি 11th ফ্লোরে, উনি 5th ফ্লোরে। হাজবেন্ডকে জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার তোমার, আপনার ম্যামকে দেখতে পাই না, কি ব্যাপার, ওনাকে খুব কম দেখি। বলে কি জানি, সন্ধ্যের সময় শুধু বলে যে तुम नहीं जानते लेडीज का नौटंकी होता है, वो इवनिंग होती है उसका नौटंकी शुरू होता है, तबीयत ठीक नहीं है। তো জিজ্ঞেস করে কি হয়, বলে আমার জ্বর এসছে বলে, কিন্তু জ্বর থাকে না। তো ওনার সঙ্গে সঙ্গে ডাউট হয়েছে, কারণ আমি ওয়েটও লস করছিলাম। তো বহু লোক ভাবছিল যে আমি সুইমিং করি, ওয়াক করি, সেই জন্য হচ্ছে, কিন্তু ডাক্তারের চোখে সেটা ধরা পড়েছিল যে কিছু একটা সামথিং রং। তো উনি তখন আমাকে ফোন করে বললেন, আমার হাজব্যান্ডকে বলেছিলেন ম্যামকে কালকে পাঠিয়ে দেবেন, আর আমি হসপিটালে যাওয়ার আগেই আমার এতে অফিসে ওনাকে বসতে বলবেন, আমি সব কিছু করবো। আমি ওনাকে কল করলাম, না ওনার কল এসেছিল আমার কাছ থেকে, ম্যাম ভয় পাবেন না, এরকম না, আমি খালি চেক করতে চাই। তাই আমি বললাম ঠিক আছে, আমি ভয় তো করবো না, যদি আমার হয় মানে এটা যদি ডিটেক্ট
পজিটিভ আসে, তখন আমি কি যখন কেমো হবে আমার কি চুল থাকবে না? বলে না, থাকবে না। তাহলে কতদিন পর ওটা হবে? বলে আপনার কেমো যতটা সাইকেল চলবে, এখন তো আপনার কিছু ডিটেক্টই হন, ওটা চিন্তা করবেন না। বললাম তাহলে হলো সেই কেমোর সেই চলার 45 ডেজ পর, শেষ হওয়ার 45 ডেজ পর চুল বের হতে শুরু হয়। আচ্ছা, তখন মানে ওইটা আমার, মানে আমি বাঁচবো না মরবো না থাকবো সেটা না, আমার চুলের চিন্তা, আমার লুকসের চিন্তা, একটা যে কোনো মেয়েদের বিশেষ করে লুকসের চিন্তা আগে চলে আসে। তো আপনার মানে ক্যান্সারটা কোথায় ধরা পড়লো? ওয়্যার ডিড ইউ হ্যাভ দ্য ক্যান্সার? আমার হোল বডিতে স্প্রেড ছিল, NHL হোল বডিতে, কেননা আমার 3B স্টেজে ধরা পড়েছিল। আর তারপরে সার্জারি করার পর ওটা 4B-তে চলে গেল। মানে হয়ে যায়, মানে স্প্রেড হয়ে যায়, একটু টাইম লাগে তো ইনভেস্টিগেশনের জন্য, টেস্টের জন্য। তখন আমার একটু এরকম হলো। তো কি বলে, সেই সময়টা একটু টাফ ছিল, কেননা আমার এই জন্য টাফ ছিল, তখন মানে ঠিক মতো ডিটেক্ট হয়নি ফার্দার আমার ট্রিটমেন্ট কি হবে কি না হবে। আর একটা কথা তোমাদের বলি, যেটা খুবই, আমি কাউকে ভয় পাক সেটা চাই না, একটা ফ্যাক্ট বলি। আমার এত ব্যথা হতো, ব্যাক পেন এত হতো কি দুটো হট ব্যাগ রেখে আমার পিছনের পোর্শনটা পুরো ব্ল্যাক হয়ে গেছিল, এত মানে একটার পর রিপিটেডলি আমি দিতাম যে কিছুক্ষণ আরাম পাওয়া যায়। হসপিটালে যখন গেলাম, আমাদের হসপিটালে, কামান হসপিটালে, ওখানে আমার না 4 ঘন্টা অন্তর ববেরিন ইঞ্জেকশন দিয়ে আমাকে একটু, মানে যাতে আমি ব্যথাটা কম পাই। কিন্তু আমি কি করতাম, 3.5 ঘন্টা যেই শুরু হতো, আমি সিস্টারদের রিকোয়েস্ট করতাম, সিস্টার আধ ঘন্টাই তো একটু দিয়ে দাও না আমার ইঞ্জেকশনটা। মানে আমি ইঞ্জেকশনের জন্য পিড়াপিড়ি করতাম ওদের, না এত ব্যথা এত ব্যথা হতো। তারপরে একটা দেখো, এসব ইঞ্জেকশন আমার হার্টে এফেক্ট আসে বেশি, পেন কিলারই তো হয় এটা, একদম। এই আর কি। তো আপনি তখন আপনার পাশে কে ছিল? আপনার বাড়ির ইমোশনটা কিরকম ছিল? আমার সঙ্গে আমি একটু বলে দিই একটু দিদির সম্বন্ধে, সরি টু ইন্টারাপ্ট দিদি, যে দিদি একজন আর্মি অফিসারের ওয়াইফ। শি ইজ অ্যাজ কারেজিয়াস অ্যাজ দ্য আর্মি অফিসার, এবং স্যারের ওয়াইফ উনি। তো ভীষণই কারেজিয়াস মানুষ একজন। এবং দিদি হ্যাজ 3 চিলড্রেন, 2 ডটার্স অ্যান্ড 1 সান, খুব সাকসেসফুল ইন দেয়ার ওন ফিল্ড। এবং দিদি আজকে এসেছে নট টু স্কেয়ার পিপল অ্যাবাউট ক্যান্সার, বাট টু মেক পিপল অ্যাওয়্যার যে ক্যান্সারের মতন একটা রোগ, যেটা আমাদের এভরি অল্টারনেট হাউস হ্যাজ ওয়ান ক্যান্সার পেশেন্ট। এই ক্যান্সার হলে আমাদের ভয় না পেয়ে কিভাবে আমরা নিজেদেরকে হ্যান্ডেল করব, আমাদের পরিবারকে কিভাবে আমরা সাপোর্ট করবে, নট দে সাপোর্টিং আস, উই নিড টু সাপোর্ট দেম অ্যাজ ওয়েল, এটা আমরা কি করে করব। এবং শুধু তাই নয়, আমরা এটা এই ক্যান্সার অ্যাওয়ারনেসটা থ্রু আওয়ার অ্যাক্টিভিটি কি করে স্প্রেড করবো। দিদি, আপ টু ইউ। দেখো, একটা কথা হচ্ছে কি, ক্যান্সারের সাপোর্ট করার জন্য, ক্যান্সারের সঙ্গে থাকার জন্য সবের প্রথম লাগে একটা ফ্রেশ মাইন্ড, তারপরে লাগে টাকা, তারপরে লাগে সময়। এই 3টে জিনিস তোমার খুব দরকার। আর 3টে জিনিসের মধ্যে যদি একটা তোমার মধ্যে কম থাকে, তুমি কিছু কাজ করতে পারবে না। একদম। তো আমি তোমাকে বলি, আমি আশ্বিনীতে ছিলাম, নেভাল হসপিটাল বম্বেতে। কলকাতা থেকে আমাকে শিফট করা, আমার হাজবেন্ডের যখন এরকম আমার সিরিয়াস অবস্থা, আমার হাজবেন্ড একটু জোর করে একটা ববেরিন ইঞ্জেকশন লাগিয়ে কামান হসপিটালে, আমি গাড়িতে বসেছিলাম, আর আমার পার্সের মধ্যে আরেকটা ববেরিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যদি রাস্তায় খুব ব্যথা হয়তো এয়ার হোস্টেসরা দিয়ে দেবে, উনি ম্যাডামরা দিয়ে দেবেন আর কি আমার ইয়েতে। তো ওইখানটা যাই হোক, আমার দরকার পড়েনি। মানে আমার এতটা ক্রিটিক্যাল অবস্থা ছিল, আমি হাঁটতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, 39 কেজি আমার ওজন হয়ে গেছিল, খেতে পারতাম না। তো তখন আর একটা কথা জানো তো, আমি সেই সিনেমা একটা মুভিতে দেখেছিলাম যে ইঞ্জেকশন দিয়ে, একটা দেখেছিলাম কোনো একটা মুভিতে, ইঞ্জেকশন দিয়ে ক্যান্সার পেশেন্টকে মেরে দেয়া হয়। তো আমি একটা এমন পর্যায়ে এসেছিলাম যে ডাক্তারকে বলছি কিনা, আমাকে প্লিজ, আমি লিখে দিচ্ছি, আমি সব করে দিচ্ছি, আমার বাড়ির লোককে বলতে না, আমাকে না একটা মানে দিয়ে দাও আমার কোনো। তো আমাকে না, আমি এখন বুঝি কাউন্সিলিং করার জন্য ডাক্তার এসে আমার কত বোঝাবে, আমি বললাম না, আমি আর এত পেন সহ্য করতে পারছি না, আমাকে তখন কিন্তু ডাক্তার বলেছেন, আমি বিকেল 4টে কতই বলেছেন না আসবো, আপনি তৈরি থাকবেন, 1 সেকেন্ড টাইম লেগে। বললাম হ্যাঁ। তারপরে তো সে তো বুঝতেই পারছো, আজ এখানে বসে উনি আসেননি কোনোদিনই, সেটা তো কোনোদিন করবেন না। মানে আমি যে ব্যথাতে
এত কষ্ট পাচ্ছি, ডাক্তাররাও কষ্ট পেতেন, সিস্টাররাও, মানে নার্স যারা ছিলেন তারাও কষ্ট, আয়া যারা ছিলেন তারাও, সবাই কষ্ট পেতেন, কিন্তু করার কিছু কারণ ছিল না। মানে এটা এমনই জিনিস, কে কি করবে। নিশ্চয়ই। আর আপনার মনোবলটা কোথা থেকে এসেছে যে না আমাকে ঘুরে দাঁড়াতে হবে? এই জায়গা যে আপনি যেখানে বলছেন যে আমাকে মার্সি ডেথ দিয়ে দিন, সেখান থেকে আপনার এই যে টার্ন অ্যারাউন্ড, ঘুরে দাঁড়ানো, এই জার্নিটা যদি আমাদেরকে বলেন। এই জার্নিটা হলো যে আমি বম্বেতে, আমার হাজবেন্ড আমাকে এখান থেকে বললেন যে কেউ ওনাকে বলেছিল ওখানে নাকি খুব ভালো একজন ডাক্তার আছেন যিনি ভালো ট্রিটমেন্ট করেন। তো ওখানে আমার হাজবেন্ড ঠিক আছে লেটস ট্রাই করে আমাকে পাঠিয়ে দিয়েছেন ওখানে। তো আমার কলেজ পড়ুয়া ছেলে ওখানে গিয়েছিল আমার সঙ্গে। তখন সে বললো আমার পড়াশোনা নষ্ট হলেও কোনো ক্ষতি নেই। আর একটা কথা বলি, আমি না বহু ক্যান্সার পেশেন্ট দেখেছি, অনেক সময় বাড়ির লোকরা বিরক্ত হয়ে যায়, আর কতদিন আর কতদিন, আমি নিজের কানে শুনেছি। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। আমার ক্ষেত্রে আমি তোমাকে বলি, আমার বাড়ির লোকরা, আমার 2 জামাই, আমার 2 মেয়ে, আমার ছেলে, আমার ভাই বোনেরা, আর আমার মা জানতেন না, আমার মা ব্যাপারটা জানতেন না। আর বাকি আত্মীয়, এমনকি ড্রাইভার, এমনকি যে হেল্পিং হ্যান্ড বাড়িতে, আমার বাবার বাড়িতে আমাকে ছোটোবেলায় যারা দেখেছি, প্রতিটা মানুষ প্রে করেছে। আর আমরা ইন্ডিয়াতে তো সর্বধর্ম মানুষ থাকি, আমার জন্যে চার্চে প্রেয়ার হয়েছে, আমার জন্যে আমার এক হাজব্যান্ডের সিনিয়র কলিগের ওয়াইফ, আমার ভালো বন্ধু, উনি উইদাউট মানে চপ্পলে, উনি খালি পায়ে হেঁটে উনি কালী মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। মক্কাতে আমার নামে প্রেয়ার করা হয়েছে ওখানে। মানে কোনো জায়গাটা মানে আমার বাকি ছিল না, আমার মানে গুজবাম হয়ে যাচ্ছে। এমনকি আমাদের যে অবসেটিউটের যে একজন আছে, সে বললো ম্যাডাম আমি প্রতি সানডে চার্চে গিয়ে আপনার জন্য প্রেয়ার করতাম। আর একটা কথা বলি, যেটা আমাদের গ্রামে, যেটা আমার অ্যানসেস্ট্রাল হাউস, আমার বাপের বাড়িতে, সেখানে আমাদের ছোট থেকে মানে কি, আমি যখন ছোট ছিলাম তখন ওরাও কাজ করতো, তারপরে ওরা বড় হয়ে গেছে, আমারও তো, ও না তখন মনে মনে একটা করে না, মানত করে যে আমি ঠিক হয়ে গেলে এটা কিছু করবো, এটা করবো। কিন্তু এবার ওর কাছে তো অত নেই, সেরকম নেই। ও 2টো মুরগি পুষেছিল, সেই মুরগি দুটোকে করে আর একটু ভাতটা দিয়ে গরিব বাচ্চাদের খাইয়ে দিয়েছিল যখন আমি ঠিক হয়ে গ্রামে গেছিলাম। মানে এটা চিন্তা করো, সে তার মতো কতটা করেছে। তো আমি না, কিন্তু একটা কথা বলি, এখান থেকে ফ্লাই করে আমার বন্ধুরা বম্বেতে গেছে দেখতে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাকে আমার মানে যেটা বাঁচার ইচ্ছা তৈরি হয় না, সেটা। আর একটা বাঁচার ইচ্ছা আমার মেন হচ্ছে কি বলতো, আমি সমুদ্র প্রচণ্ড ভালোবাসি। আর ওখানে আমি, যেখানে আমার ট্রিটমেন্ট হচ্ছিল, যখন আমার কিমো হতো, তখন ওইটা আমি বলতাম পর্দাটা সরিয়ে দিতে। কেন বলো তো, সমুদ্রের আমি না ওই সেলার্সে দেখতাম, ওটা নেভাল এরিয়া তো, ওরা ওই যে যারা শিখছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, ওইগুলো আমি দেখতাম। তো দেখে মনে হতো কেন ওরা তো নিজে নিজে উঠতে পারছে, আমি কেন উঠতে পারবো না। হ্যাঁ, আর মানে ওরা যদি উঠতে পারে আমিও ট্রাই করতে পারি। তো সেইভাবে না আমি একটু নিজেকে নিজে মোটিভেট করতাম, মানে অন্যজন না। আর সব থেকে বড় কথা, কাউন্সিলিং যেটুকু পার্ট আছে সেটুকু না, যতটা মানুষ যখন এরকম শরীর খারাপ হবে তখন নিজেকে নিজে করার চেষ্টা করবে, সেটা কাজ দেয় বেশি। অন্য মানুষ থেকে হয়তো আমার মাথাতে এলো না, কিন্তু আমি যখন আমার অন্তর দিয়ে কথাগুলো বলবো, তখন আমার মানে ভিতরের যত রকম কি বলবো, আমার অর্গানসের সবাই শুনবে, যেখানে একটা পজিটিভ ভাইবস তৈরি হয়। আচ্ছা আচ্ছা। তো আপনি আমাকে বলুন যে এই যে আপনার দিদি, যে এই প্রবলেমগুলো দিয়ে যখন তুমি যাচ্ছিলে, তখন তো তোমার মেন্টাল কন্ডিশনটা তো ডিপ্রেস ছিলে, স্ট্রেস ছিলে, তো কোনো কাউন্সিলিং বা কোনো কাউন্সিলরের কাছ থেকে কোনো থেরাপি বা এরকম কিছু কি নেওয়া হয়েছে না? না তোমার ডাক্তাররাই দিয়েছে এগুলো? আমি ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমাকে কেউ দেয়নি। আমি না প্রতিদিন নিজেকে নিজে কাউন্সিলিং করতাম। দেখো, যখন আমি ওখানে যখন বম্বেতে পৌঁছে গেলাম, আমার যেদিন কেমো শুরু হলো, তখন ডাক্তার বলেছিল আমার ছেলেকে কি তুমি 1 সেকেন্ডের জন্য চোখটা সরাবে না প্রথম দিন, আর কিছু হলে আমাকে সঙ্গে সঙ্গে ডাকবে। তখন একটা কথা কি জানো তো, আমার ছেলেকে আমি লক্ষ্য করছিলাম, ও না যখন নার্ভাস হয়ে যায়, ওর কানগুলো সমস্ত লাল হয়ে যায়। হ্যাঁ, ও দেখছি এরকম হচ্ছে। তখন আমি বললাম, আমার ছেলেকে বললাম, ওকে আমি আকু বলি মানে ভালোবেসে, তো আমি বললাম আকু, ওই যে ওই যে আইপিএল এর যে স্লোগান যেটা, হ্যাঁ, তাহলে ওইটা তুমি গাও। আর একটা কথা আমি কি মনে করতাম, যখন আমার শরীরে যখন কেমো যেত, আমার তো খুব ড্রাস্টিক্যালি, মানে আর কোনো রাস্তা ছিল না, মানে এরপরে কি ট্রিটমেন্ট করবে। ডাক্তার বলেছিলেন যে আর্সেল গানে কাজ হচ্ছে না, এখন আমি কামান
আমার হাজব্যান্ডকে। এখন আমি কামান যাকে বলে ফায়ার করব, মানে মানে যেটাকে বলে না তুক্কা লাগানোর জন্য। আর তুক্কা লাগাতে গেলে কি হয়, আরেকটা কথা বলি, যখন তোমার এই ঘরের ফ্লোর যদি কোনো জায়গায় খারাপ হয়ে যায়, তো ওইটুকুতে সিমেন্ট লাগালে হবে না, তোমার আরও তার চারিদিকটা আরও স্ক্র্যাপ করে, নাহলে সিমেন্টটা বেরিয়ে আসবে। সেই রকম যখন আমাদের শরীরে কেমো হয়, তখন আমাদের ভালো অর্গানসগুলো ক্ষতি হয়ে যায়। একদম। হ্যাঁ, হ্যাঁ, সেই পার্টটা আমাকে ডাক্তার কাউন্সিলিং করেছিলেন কেমোর আগে, কি আপনি কেমো চলাকালীন আপনার নানা প্রবলেম হতে পারে, সেগুলো আর যদি নাও ব্রিফ করি তাই ভালো, অনেকজন হয়তো ভয় পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু নেগেটিভ অনেক কিছু ঘটতে পারে। তখন কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে তো কোনো উপায় নেই চিকিৎসা করা ছাড়া, আমাকে হয় কি বলে আমার আরেকটা তো সেকেন্ড অপশন নেই। হ্যাঁ, আর যদি ঠিক হয় তো তোমার শোন না, আমার যদি কিছু হয় তো এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো এই আর কি। আমি কেমো যে চলার সময় না খুব যে আমার একটা ভয় সেটা লাগেনি। আর একটা জিনিস তোমাকে বলি, ইম্পর্টেন্ট জিনিস, সব পেশেন্টদের শোনা দরকার, কেউ যদি শুনতে চায় তাদের শোনা দরকার। কখনো মানে ডিপ্রেশনের মধ্যে যাবে না কি আমি এক্ষুনি আমি আর থাকবো না, সব সময় মনে রাখতে হবে না আমি নাথিং ইজ ইম্পসিবল, আমার জন্য চমৎকার কিছু একটা হতেই পারে। হ্যাঁ, তো সেটা আমাকে না, আমি সত্যি কথা বলবো, সূর্যটা যখন উঠতো না, এই যে সমুদ্রের ধারে থাকতাম, জানলার পর্দা সবসময় সরিয়ে রাখতাম, রাতেরটাও আর দিনেরটাও, ওদের বলতাম যে তুমি সরিয়ে রাখো। তো যখন ওটা টাইড হতো, তখনও আমার মনে হতো, সেটাকে নিয়ে নিজের সঙ্গে ইয়ে করতাম। আবার যখন ওইটা যখন এতে ওটা কি বলে ওই রিপেলস থাকতো, তখনও মনে করতাম আমার লাইফটা এরকম, মানে তিনটে ওই রিপেলস টাইড ওয়েভ তিনটে নিয়ে আমি কিন্তু মানে নিজেকে নিজে মানে কি বলবো ওদের সঙ্গে তুলনা করতাম, তুলনা করে ভাবতাম যে এটা। আর সূর্য যখন উঠতো তখন মনে হতো যে আজকে দিনটা তো দেখে নিলাম, আর সূর্যটা যখন ডুবতো সেটা তো সুন্দর হয় না সমুদ্রের দেশ, তখন ভাবতাম এই সুন্দর এটা সূর্যের ডোবাটা আমি আবার দেখতে পাবো তো। একদমই। হ্যাঁ, এই যে মনের এই যে চেঞ্জেস গুলো দু লাইন লিখে দিলে তো ভালো হতো আপনার। ওটা তো মনে কবিতা এসেছিল কি তখন? আমি তো আসলে কি বলতো ছন্দ মিলাতে পারি না অনেক সময়, লেখালেখিতে হয়তো দেখো যারা কবি তারা যে কোনো সময়, আর সেই সময় ওইগুলো ভাবলে হয়তো লিখে মানে চেষ্টা করলে হতো, তো যাই হোক হয়নি তখন। তো আপনার কি টার্গেট থেরাপিও হয়েছে বা রেডিয়েশন এরকম কিছু হয়েছে? না, আমার রেডিয়েশন করা যেত না, আমার তো পার্টিকুলার এক জায়গায় কিছু ছিল না। ছড়িয়ে গেছিল। হ্যাঁ, যার জন্য আমার শুধু, দেখো আমি বলি, আমার দুদিন কেমো হতো, 5 দিন আমার পেটের মধ্যে ইঞ্জেকশন হতো, আর ওটা মানে ওই কি বলে ওইটাকে বুস্ট আপ করার জন্য, এই যে হেলথটাকে, আর আরেকটা কি হতো, আর একটা স্পাইন থেকে ফ্লুইড বের হতো এভরি 21 days সাইকেলে একবার। আচ্ছা ওইটা না যত মনে করে যত পেনফুল লাগে না, ডাক্তার অত পেন হয় না। আচ্ছা আচ্ছা। মানে ওদের ইয়ে থাকে একটা, মানে থাকে। হ্যাঁ। বাট আমাকে একটা কথা বলো দিদি, যে কেমোর একটা মিথ আছে যে কেমো নিলে শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়, উঠতে পায় না। অনেকে বলে যে টেস্ট বাড চলে যায়, এরকম কি হয়? মানে হোয়াট আর দ্য আফটার ইফেক্টস অফ কেমো? কেমোতে দেখো, আমার প্রথম দিন ভেবেছিলাম না যে কেমো নেওয়ার পর ডাক্তার, আমি খেতে পারতাম না, ডাক্তার বলেছিলেন যে তুমি কেমোর পর দেখবে খিদে পেয়ে যাবে। আর আমার মনে আছে আমি যেদিন কেমো নিয়েছিলাম রাতে না, আমার কাছে কিছু একটা ড্রাই জিনিস রাখা ছিল, চিড়ে হোক কিছু হোক, চিড়ে ভাজা কি ছিল, আমি সব খেয়েছিলাম, আমার খিদে পেয়েছিল প্রচণ্ড প্রথমবার। তো সকালে উঠে দেখছি আমার মুখের মধ্যে ব্লিস্টার, পুরো ভিতর ব্লিস্টার। আর একটা কথা তোমাকে বলি, বডির যখন কেমো চলবে, বডির যে কোনো পার্টে কোনো রকম তুমি যে আমাদের হেয়ার লস যেটা বলি সেটা থাকবে না, সেটা থাকবে না। আর মুখের মধ্যে ঘা, অরুচি হওয়া, লুজ মোশন হওয়া, আর অনেকজনের নসে, ওটা আমার হয়নি, ওটা আমার হয়নি। বাকি অনেকজন প্রচণ্ড বমি টমি করে। মানে কেমোর কি সঙ্গে সঙ্গে না একদিন পরে হয় ওটা? ওটা কিছুদিন পর সঙ্গে সঙ্গে, যাদের সঙ্গে সঙ্গে কিছু মানুষের হয় না, তা না আমি দেখেছি, তারা একদম এতে কষ্ট তখনই বলে আমার কষ্ট হচ্ছে। আবার কারো কারো দুদিন পরও কষ্ট হয়, কারো কেমোটা কমপ্লিট করলো, তারপর বাড়িতে গাড়িতে বসবে, বললো না আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, আমি তখন ডাক্তাররা ফোন করলো, বলে না অ্যাডমিট করে দিই। মানে এগুলো নিয়ে চান্স নেওয়া হয় না। মানে এই যে ক্যান্সারের যখন ট্রিটমেন্ট চলে না, ডাক্তাররা কিন্তু ওনার চান্স নেন না, ওনারা একটুতেই তাড়াতাড়ি। তারপর আরেকটা কথা বলি তোমাকে, একদম মনে পড়লো,
যখন কেমো নেবে তোমার এই কি বলে ওটাকে হিমোগ্লোবিন বেশি বা সময় লো, যেমন প্রচণ্ড লো হয়ে যায়, আমার যেমন হতো, ফির ব্লাড ট্রান্সফিউশন করে আবার মিনিমাম 8 করে আবার কেমো হতো, তার নিচে করে তো কেমো করা যায় না। এটা সবার ক্ষেত্রে না, অনেকজনের, আমার ক্ষেত্রে হয়েছে সেটা, সবার তো একরকম হয় না। আর ক্যান্সারও কত বলবো, 200 তো আমি জানি যে এত প্রকার ক্যান্সার হয়, তারপরে আরও হতে পারে আরও। তবে আগের থেকে ক্যান্সারের যে ঠিক হওয়ার রেজাল্ট অনেক বেশি। ডেফিনেটলি ডেফিনেটলি বেশি। আমরা তো দেখছি যে এখন সবাই প্রায় ঠিক হয়ে যায় যদি রাইট টাইমে ইট ইজ বিন ডায়াগনোসড। হ্যাঁ, সবকিছুরই একটা সময় থাকে, বাট লাস্ট মোমেন্টেই তো ধরা করে। অনেক সময় বলে এই যে আপনার যেরকম ওয়েট লস হয়েছে, তখন হয়তো সামবডি আইডেন্টিফাই যে না দিদি ওয়েট লস হচ্ছে, সামথিং ইজ রং। তো এটা অনেক সময় অনেকে লাকি হয় না। তো আমাদের একটা জিনিস বলো দিদি, যে আমাদের শরীরের কোন কোন জায়গাতে ট্রিগার পয়েন্টস যে আমার সামথিং ইজ গোয়িং রং অ্যান্ড আই শুড গো ফর আ কনসালটেশন উইথ আ ডক্টর? দেখো, কোনো কিছু অ্যাবনর্মালিটি আজকের দিনে না, আমি তোমাকে আর একটা কথা বলি, এটা মানে কি বলবো, এটা কি লাইট মুডের কথা, কি ডাক্তারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি অনকোলজিস্ট কেন হলে, তখন উনি আমাকে বলেছিলেন যে ম্যাম আরাম করবো বলে, মানে এই তো অঙ্ক তো 2-4টে পেশেন্ট আসে না, বাকি তো অন্য পেশেন্টগুলো প্রচণ্ড অনেক বেশি দেখতে হয়। তো এখন এরকম হয়েছে, জ্বর টরগুলো কম আর অঙ্ক কিডনি এগুলো বেশি, যে কোনো হসপিটালের যে এইচওডির ঘরের সামনে লাইন বড় থাকে এইগুলোতে। কেননা বলো তো, এগুলোর মধ্যে হচ্ছে লাইফস্টাইল, আমাদের আজকে যে লাইফস্টাইল যেগুলো আমরা খাই, কিছু কোথাও না কোথাও তো এখনো পর্যন্ত ডিটেক্ট না হলেও আমরা সার্টেন মানে একটা কোনো জিনিসকে পয়েন্ট করে বলতে পারি না, কিন্তু আছে কোথাও না কিছু। আর স্ট্রেস আমাদের লাইফে আজকে, যখন মানে আমার মায়েদের সময় এরকম স্ট্রেস ছিল না। আমরা কি বলতো, আমাদের কাছে আজকে প্রথম নর্মাল মোবাইল ছিল, তারপর টাচ ফোন এলো, তারপর অ্যান্ড্রয়েড এলো, তারপরে এখন সেটাতেও ঠিক লাগে না, এখন মনে হয় একটা আইফোন হলে ভালো হতো। আইফোনের পর একটা কি জিনিস আমি তোমাকে বলতে পারছি না, সেটাও একটা উঠে গেছে, সেটাও আবার যাদের, হ্যাঁ, তাহলে আমাদের বলো তো, আমাদের চাহিদা প্রচণ্ড বেড়ে গেছে, লাইফস্টাইল। হ্যাঁ, তো সেখানে তো মানুষের কি হয়, রাতে ঘুমিয়ে আমরা অন্য কথা চিন্তা না করে প্রেয়ারের জায়গায় আমরা ভাবি যে আমাদের কাছে এই 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 জিনিসটা হলে ভালো হতো। আর আমরা তো যে একটা কি বলবো, যে আমার একটা বড় এরকম একটা বড় গাড়ি থাকবে, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা, সেটাকে আমরা দূরে সরিয়ে দিয়ে না আর্টিফিশিয়াল জিনিসগুলোকে আমরা কাছে টেনে নিচ্ছি, যার জন্য আমাদের আরো বেশি প্রবলেম হয় লাইফে। একদম। আপনি আমাকে বলুন দিদি, যে যখন কেউ ক্যান্সার হয় বা ডিটেক্টেড হয়, কিরম ধরনের ডায়েট ডক্টররা দেয় বা খাওয়া উচিত আমাদের? ও তো ডিফারেন্ট ডিফারেন্ট পেশেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডায়েট থাকে। তাও একটা জেনারেল কিছু যদি আমি বলি, যেমন আমার জন্য কি ছিল, আমার জন্য কোনো রকম ফ্রুট, সস, আচার, স্যালাদ, কাঁচা জিনিস কোনোটাই অ্যালাউ ছিল না। আচ্ছা কোনো ফ্রুট আমার জন্য অ্যালাউ ছিল না। আচ্ছা হ্যাঁ, তো সেই সময় আমার খাবার ছিল, খেতে বললাম যেটা খেতে হবে, চিকেন খেতে পারা যেত, মাটন খেতে পারা যেত, সেসব মানুষ খেতে পারে না পারে সে ডিফারেন্ট ইস্যু। আমার যতদিন কেমো প্লাস 45 ডেজ আমি ফলের দিকে তাকিয়েও দেখিনি। আচ্ছা না, ওইগুলো মানতে। আর একটা জিনিস হচ্ছে, আমি দেখেছি অনেক সময় না, আমি নিজে যখন অ্যাডমিট ছিলাম দেখেছি, ডাক্তার তো 24 ঘন্টা এসে দেখবেন না, নার্সরাও 24 ঘন্টা দেখবেন না। এবার মানুষ কি করে, যেটা বারণ সেটা করে ফেলে, তখন আরও মারাত্মকভাবে জিনিসটা হয়। আর একটা জিনিস হচ্ছে, যখন এই কেমোটা হয়ে গেল, সবাই ভাবে আমার কেমো হলো, কাজ শেষ। না, কেমোর পর বাড়ি গিয়ে না একদম, তারপরে বডি রেস্ট যেটা পাওয়ার, যেটা খুব কমে যায়। রাইট, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো মেনটেন করতে হবে। কেউ ভিজিটার্সদের সঙ্গে কম দেখা করা, মানে ভিজিটার্সের মধ্যে যদি কোনো অসুখ থাকে, যেমন এলমেন্ট, যেমন টিবি থাকে, টিউবারকুলোসিস থাকে, সে তো কেউ জানে না, মানে ইমিউনিটিটা আপনার কমে যায় তাড়াতাড়ি ধরে যাবে। কেন, আমি আমার কথা বলি, আমি না একটা ছোট্ট মেয়ে, 16 বছরের মেয়ের আমি অ্যাড দেখেছিলাম, তার জন্য টাকা কালেক্ট করার জন্য 3-4টে বাড়িতে গেছিলাম। আমার নিজেরই, মানে আমি তখনই বুঝতে পারলাম যে আমার মাথাটা কিরম যা করছে, আমার ইনফেকশন হয়ে গেছিলো, আবারও অ্যাডমিট, আবার আমার ব্লাড ট্রান্সফিউশন 4 পাউচ হয়েছিল সেই সময়। তো এইগুলো তো মানে বুঝে সুঝে কাজ করতে হবে।
আর ডেথ আমি যখন একরকম মানে বলা যদিও উচিত না, আমি যেমন বেডের মধ্যে ছিলাম, মানে কি মুখ দিয়ে আমার বারবার মনে হয় আমি সেই সময় ডেট পেতেছিলাম, তাও তখন থেকে আমি কিন্তু কাজ করতে শুরু করেছি এই ইনফর্মাল ওয়েতে। তারপরে তো এই কালকেই ছিল 12 বছরের বার্থডে, যেটা রেজিস্ট্রেশন করেছি আমরা, পেজ খুলেছি যেটা। তারপরে এবার আপনি আসি, আমরা অনেক রোগ নিয়ে কথা হলো, মোটামুটি এক একজনের এক এক রকমের সিমটমস হয়, এক এক রকমের এক একজনের বডি টাইপ হয়, তো অবভিয়াসলি সেরকম ভাবে ট্রিটমেন্টস আমাদের হয়। তো আপনি কি কি ধরনের অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত আছেন এখন, যদি একটু আমাদের বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, আমি বলি যেমন আমি আমার একটা ক্যান্সার সাপোর্ট ট্রাস্ট আছে যার নাম হচ্ছে সাহস। ওইটা আমি ওটা খুলেছিলাম কয়েকজন মানুষকে নিয়ে, আর সেটা এখন চলে মোটামুটি টুকটাক করে চলে। মানে ওইটা নিয়ে আমি খুব প্রেশার দিই না। সাহস কিন্তু অনেক সাহস দেখেছি করোনার সময়, যেমন ঠাকুরপুকুরে ওদের N95 মাস্ক, রাশন, ফের ওদের একটা কি বলে ওইটা করোনা টেস্টের একটা পার্ট, আমি তখন 60,000 পাঠিয়েছিলাম। আমরা হেল্প করি, কাউকে ডাইরেক্ট টাকা দিই না। যদি কোনো পেশেন্টকে যদি দেখি আমাদের কাছে ফান্ড থাকে, আমরা হসপিটালকে দিই। আর এইগুলো বেশিরভাগ বাংলাদেশ থেকে যারা আসে, এখান থেকে আসে, টাকা ফুরিয়ে যায়, তখন আমাদের দিতে হয়। যেমন আমি বলি, একজনের ছোট বাচ্চা 9 বছরের এসেছিল, তখন জানতো না, ওর ক্যান্সারের জন্য পাটাকে অ্যাম্পুটেশন করতে হলো। তারপরে ছোট বাচ্চা তো যখন ফিরে যাবে বলছে আমি পা নিয়ে এসেছিলাম, পা চাই, আর 2 দিন টাইম, অথচ 21,000 তার দরকার ছিল 2-3 ঘন্টার মধ্যে। তো সেটা ব্যবস্থা মানে এত সহজ না, কিন্তু আমার চারিদিকে যে আমার বন্ধু বান্ধবরা, তাদের আমি থ্যাঙ্কস দেবো, আমার নোন পার্সনদের থ্যাঙ্কস দেবো। সবাই তখন ওই কথাটা শুনে একবার ফোন করাতে কিন্তু আমার এই টাকাটা হলো, তাকে দিলাম, তার পাটা হলো, সে বাংলাদেশ চলে গেল। আমি খুব এইগুলো হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এখন এরকম কাজ নিয়ে থাকতে ভালো লাগে। আর কি কি করছেন এই সাহস, আপনাদের সাহসের সঙ্গে যারা ধরুন আমাদের ভিউয়ার্স থাকবে, তার মধ্যে যদি কেউ ক্যান্সার সার্ভাইভার থাকে, ক্যান্সার থ্রাইভার্স থাকে, তারা যদি আপনার সঙ্গে যুক্ত হতে চায়, কি করে যুক্ত হতে পারবে তারা? হ্যাঁ, ওই যে আমার একটা পেজ আছে সাহস, SAAS, ওটা ফেসবুকে পাবে। ওখানে মেসেজ করলে, তাছাড়া এমনিতে কি করে আমি যুক্ত হয়ে যাবো, তো আমি তো ভিজিট করি, আমি প্রেমাশয়ে টাটাতে বছরে একবার যাই, টাটাকে যেতে ক্রিসমাসের সময়। আর আমি প্রায় যাই ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, আর যাই আমি সেনজুড ইন্ডিয়া, হ্যাঁ, চাইল্ড কেয়ার সেন্টার, ওখানে আমি রেগুলার যাই। তো রেগুলার মানে কি, যখনই ওদের প্রয়োজন হয় আমাকে বলে, যে কোনো জিনিসের জন্য হয়তো আমি সেই জিনিসগুলো, ছোট ছোট জিনিস যেগুলো আমি পাঠাবার চেষ্টা করি। ওরাও খুব ভালো, আমি হয়তো না যেতে পারলে ওরা কালেক্ট করিয়ে নেয়। যেমন পুজোর কাপড়, ক্রিসমাসের সময় অনেক সময় কাপড় দিই, নববর্ষের সময় দিই, শীতকালে যেমন শল টলগুলো দেওয়ার থাকলে দিই। হ্যাঁ, যেমন এই হালে একজন, ফান্ডটা কোথা থেকে করেন? আমরা ওইটার জন্য কিছু আগে না, এখন একটু কম হয়ে গেছে যদিও, একটা আমরা না হাতের কাজ করতাম, মানে সোয়েটার, উলেন, এগুলো করে বেশ সবাই ভলেন্টিয়ার। আর কিরকম জানো তো, ক্যাপিটালটাও তাদের, পরিশ্রমটাও তাদের। আমাদের কোনো ওটার জন্য আলাদা করে ক্যাপিটাল না থাকলেও তো কোনো প্রবলেম নেই, সে দিয়ে দিল। তারপরে আমরা একটা এক্সিবিশন করি মাঝে মাঝে এক্সিবিশন করে ওগুলো সেল আউট করে যে টাকাটা থাকে ওইটা। আর একটা জিনিস আমি শিখেছিলাম এক জায়গা থেকে, মানে ছোট বাচ্চাদের কাছ থেকেই শিখেছিলাম, আমার মেয়ের বয়সী ওখান থেকে। একজন ওদের জানাশোনা কারো নোন পার্সনের ক্যান্সার হয়েছিল, তো ও যখন জানতে পারলো, বাড়ির সামনে চাট পাপড়ি এইসব আর কি, ওইসব হয় না, এই চাটপট জিনিস নিয়ে একটা সামনে টেবিল দিয়ে একটা স্টল করেছিল, ওখানে যে সবাই কিনলো বেশি করে, আর ও যেটুকু বাকি ছিল সেই টাকা দিয়ে 10,000 পুরো করে দিল, দিয়ে ওটাকে করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল। ওইটার থেকে ওইখান থেকে আমি শিখেছিলাম যে খাবার দিয়ে অনেক কিছু করা যায়। এবার খাবারটা কি করে আসবে, আমি একটা যে কমপ্লেক্সে থাকি সেখানে আমি যারা লাইক মাইন্ডেড মানুষ তাদেরকে বললাম, দেখো তোমরা সবাই একটা করে ডিশ নিয়ে এসো, আর যে টাকাটা বিক্রি হয়ে যে টাকাটা হবে ওটা সেন্টারলি ওইখানেই তোমরা কাউন্ট করে এনভেলপের মতো বন্ধ করে, আর কাউকে ডেকে, যেমন ঠাকুরপুর ক্যান্সার হসপিটালে ওদের পাঠিয়ে দিই, তখন আমরা বেশ করে। হ্যাঁ, ওইভাবে ফান্ড আসে, আর ডোনেশনও আসে, ডোনেশনও আসে, কিছু কিছু ডোনেশন আসে, খুব অধিক মাত্রা না আসে। যখন আসে তখন তাদেরকে ওই কি কাজ করলাম সেই অ্যাক্টিভিটিটা দিয়ে তাদেরকে আবার আমি মেসেজ করে দিই যে এই তোমার টাকায় এই অ্যাক্টিভিটি হয়েছে, সেটা।
গ্রেট। কেউ যদি আমাদের ইউএসদের মধ্যে কেউ যদি এই সাহস বা এরকম দিদি যে এনজিওস গুলো আছে এর সাথে যদি আপনারা যুক্ত হতে চান, অ্যাটাচ হতে চান, ডোনেশন দিতে চান, প্লিজ আমাদেরকে মেসেজ করে জানান। আমরা দিদি অবধি আপনাদেরকে পৌঁছে দেব। এই নোবেল কজের জন্য পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, যাতে সবাই হেল্প পায়। যেরকম দিদি বললেন একটা 9 বছরের বাচ্চাকে যেরকম হেল্প করেছেন, ওনারা অনেককেই হেল্প করেন, এবং সবাই যদি একসাথে থাকি আমরা বিগার অ্যান্ড লার্জার সোসাইটিকে হেল্প করতে পারবো। দিদি, আমি নেক্সট টাইপ অফ কোয়েশ্চনে আসি। আপনি রান্না খুব ভালোবাসেন, তো আমি দেখলাম আপনার সঙ্গে ডিসকাশন যখন করলাম আপনি বলেছেন যে রান্নার অনেক কন্টেস্টে আপনি অনেক টিভি শোজে গেছেন। তো এইগুলো কিভাবে গেছেন, কি করে কি করেছেন ওখানে, একটু আমাদের বলুন। দেখো, আমার সত্যি কথা বলতে গেলে আমি 1 কাপ চা করতেও জানতাম না। আমার পড়তে পড়তে বিয়ে হয়ে গেছিল, ঠিক আছে না, বাড়িতেও কোনোদিন কাজ করিনি আমি। বাড়িতে মানে মেয়ে কাজ করলে, মেয়ের হাত পড়ে গেলে বিয়ে হবে না, এরকম আমার ঠাকুমা বলতে। তো ওই জন্য আমি এসব চাও করিনি কোনোদিন। যাক, আমার খুব তাড়াতাড়ি আর্লি স্টেজে বিয়ে হলো, গেলাম হাজব্যান্ডের সঙ্গে ওখানে আর্মিতে। ওখানে গিয়ে তো তারপরে কি জানো তো, সমস্ত ক্রেডিট গোজ টু সিনিয়র অফিসার লেডি যারা ছিল, তার ওদের হাত ধরে মানে আমার একটা একটা জিনিস ছিল শেখার, মানে খুব ইচ্ছা। আর ওর সব সময় ওরা বাড়িতে না গার্জেনের মতো, সিনিয়র যারা আমাদের আর্মিতে যে অফিসার ওয়াইফ সিনিয়র থাকে তারা আমাদের মতো যারা ছোট থাকে শাসন করে ভালোবেসে সব কিছু ওরা গাইড করে। আর সেটা ওখান থেকে, আর আমাদের ওখানে তো অনেক কিছু অ্যাক্টিভিটি হয়, তখন মনে হতো কি আমি কি এত পিছনে থাকবো। সেই সময় পার্টিসিপেট করতাম। আর আমার ক্রিয়েশনের দিকে আমার শখ প্রথম থেকেই ছিল। তার মধ্যে দিয়ে ওই দেখো, কন্টেস্ট জেতার মূলে হচ্ছে তুমি ক্রিয়েটিভ হয়ে যাবে, একটু সবার থেকে আলাদা, তাহলেই জিতে যাবে। সেটাই, মানে ক্রিয়েটিভ মাইন্ডটা আপনার কাজ করতে হবে। তো আপনি তো অনেক টিভি শোজেও এসছেন। কি কি টিভি শোজে এসছেন বা কি কি ধরনের প্রতিযোগিতাতে আপনি পার্টিসিপেট করেছেন? আমি দেখো, প্রথম বলি পপুলার টিভি শো কি নাম ওটা, দিদি নম্বর 1-এ জিতেছিলাম। বাহ। হ্যাঁ, ওটা জিতেছিলাম। গল্প হলেও সত্যি, যেটা রোজগেরে গিন্নির একটা পার্ট, রোজগেরে গিন্নিতেও পার্টিসিপেট করেছি। আকাশ সাথে যে রাঁধুনি আছে, ওটা মনে হয় 5 বার গেছি আমি। ওরে বাবা। হ্যাঁ, ওঙ্কার টিভির একটা রান্নার শো ছিল, ওটা তো 4-5 বার গেছি। তারপরে একটা আর্টিস্ট টিভি ছিল, সেটাতেও গেছি। তারপরে আমি না কালার্স টিভিতে একটা ডকুমেন্টারি হয়েছিল কি, ওইটার নামটা ভুলে যাচ্ছে, শ্রীমতী চ্যাম্পিয়ন না, শ্রীমতী চ্যাম্পিয়ন না, ওটা গল্প হলেও সত্যি, ওইটাও আমি জিতেছিলাম। ওটা ঠাকুরপুর ক্যান্সার হসপিটালেরও শুটিং ছিল, ওটা আমার বাড়িরও শুটিং ছিল। ওটা মানে ক্যান্সার নিয়েই হয়েছিল ওটা। আর এতে হয়েছিল কি বলে, আর একটা শ্রীমতী চ্যাম্পিয়ন। আমি জানি না, জানো তো, আমি খুব হুটোপুটি করি না, আমি কিন্তু কন্টেস্টে গেলে জিতে যাই, আমি নিজেই জানি। কনসিস্টেন্সি আপনার মধ্যে রয়েছে একদম, মানে ভীষণ কনসিস্টেন্ট। আপনাকে দেখে কথা বলেই লাগছে যে আপনি ভীষণ কনসিস্টেন্ট। আপনার সঙ্গে আগেও যখন আমরা ডিসকাস করেছি আপনি ভীষণ কনসিস্টেন্ট, এবং যে কাজটা করেন আপনি মনোযোগ দিয়ে করেন। আমার মনে হয় সেটাই আপনার লক্ষ্যর দিকে আপনাকে নিয়ে যায়, এবং টুডে ইউ আর আ উইনার। এর থেকে বেশি আর অ্যাচিভমেন্ট মানুষের কি হয়। আপনি আমাকে বলুন দিদি, আমাদের যারা ক্যান্সার সার্ভাইভার বা ক্যান্সার থ্রাইভার্স রয়েছে তাদের জন্য যদি আপনি একটা মেসেজ দেন যে ওদের জীবনকে ওরা কিভাবে নতুন করে দেখতে পারে, ভালো করে দেখতে পারে। দেখো, আমি বলি একটা কথা কি, তোমরা তো শুনেছো ফ্ল্যাট তো আসে, ফ্ল্যাট আসে কি করে, সুনামি আসে করে সব ভেঙে চুরে দেয়। সুনামি ভেঙে দেয় বলে একটা বাড়ি ঘর জানলা দরজা সেটা কি আর রিপেয়ার হয় না, নাকি আবার মানুষ সেইটা বসবাসের যোগ্য করে নেয়। যদি আমাদের ক্যান্সার হয় তো ফ্লাডটার জন্য বলবো, বন্যা আসে 1 পার্টটা ভেঙে দেয়, আরেক পার্ট তৈরি করে দেয়। আমার যদি আজ ক্যান্সার না হতো, আমি কি ক্যান্সার নিয়ে এসব ভাবনা চিন্তা করতাম? এইটা ভাববে যে আমার হয়েছে ঠিক কথা, আমি ঠিক হয়েছি, কিন্তু আর 5 জন আমার কথা শুনে যদি খুশি হয়, সেইটাই মেডিসিন হলো। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে কি, সব সময় না আমরা তো একজন আছেন না, তার ইশারাতেই আমরা চলি, সেটা আমি খুব মানি। সব দিকটা একসঙ্গে কেড়ে দেন না, একদিকে নিলেও একদিকে দেন। আমি তোমাদের এখানে সবারই সামনে একটা কথা স্বীকার করছি, যদি আমি ভাবি আমার ক্যান্সার হয়েছিল, ভালো হয়েছিল। ক্যান্সার না হতো তো আমি এত কাজ করতাম না, আমি টিভি দেখতাম, করতাম, আর ও কে কার কী হয়েছে, কে কার কিন্তু আমি আজ এত আমার মানে ওদের কাছে ছুটে চলে যায়, আমার সাধ্য মতো করার চেষ্টা করি। আর একটা কথা বলি, দেখো ডোনেশনটা কীরকম জানো, আমার একটা রেজিস্টার যে সার্ভিস আছে ওখানে
যখনই যে ডোনেশন দেয় সেই অ্যাকাউন্টে দেয়া হয়। আর আরেকটা কথা বলি, ওটা কি পারপাজে খরচা হয় সেটা কিন্তু আমি তারপরে তাকে জানানো হয়। আর তিনি যদি আমার অ্যাক্টিভিটিতে জয়েন করতে চান তাকেও বলা হয় তুমি আসতে। এবার যারা দিল্লিতে থাকে, জয়পুরে থাকে, তারা তো আমার তো অল ওভার ইন্ডিয়া জানাশোনা, তারা আসতে পারে না। তাদের তখন আমি ওই ফুটেজগুলো বলি পাবলিশ করো না, কারণ কেন বলি শোনো, ক্যান্সার পেশেন্টের সঙ্গে অনেক ইমোশনাল জোড়া থাকে। এমন পেশেন্ট আছে সে বলতে চায় না তার আজও আমরা অন্ধবিশ্বাসে জড়িত। ক্যান্সারটা ছোঁয়াচে রোগ না, কিন্তু আজও বহু মানুষ আছে কি আমার মেয়ের ক্যান্সার হয়েছে কাকু বলবেন না, হ্যাঁ আমার ওয়াইফের ক্যান্সার হয়েছে কাকেও, এরকম পেশেন্ট আমি দেখেছি। ওরা যেন কেউ জানতে না পারে, এরকম আমি কয়েকটা পেশেন্টের সঙ্গে করি। সেটা আমাদের দুর্ভাগ্য কি আমরা এখনো পিছিয়ে আছি। একদম একদম ক্যান্সার সম্বন্ধে আরেকটু মানুষ জানলে আর তাদের সঙ্গে থাকলে অনেক কিছু পাওয়া হবে, আমরা কিছু লস করব না সেখান থেকে। না, আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আপনি আপনার ফ্যামিলিকে আপনি হেল্প করেছেন, আপনার ফ্যামিলি তো পাশেই ছিল, কিন্তু আপনি উল্টো হেল্প করেছেন, আপনি নিজের মেডিসিন নিজে খেয়েছেন, নিজে যতটা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পেরেছেন। আবার এই জায়গাটা দিদি একটু যদি বলেন সবাইকে যে এটা কিভাবে, এবারে আমি জানি শরীর তখন দুর্বল থাকে, ইট ইজ নট ইজি, বাট তাও আপনি চেষ্টা করেছেন, তো এটার নিয়ে যদি একটু বলেন। দেখো একটা কথা হচ্ছে না, আমাদের তো যে অলমাইটি দুটো হাত, দুটো চোখ, দুটো সব পা, সব নিজের নিজের কাজ করার জন্য দিয়েছেন। তো আমাদের সবারই কাজ, লিপস, নোজ, তুমি তো সাইকিয়াট্রিস্ট, তুমি তো বেশি জানবে এইসব জিনিসের ক্লিনিক্যাল ব্যাপারে। কিন্তু আমি একটা কথা বলি, এইগুলো তো সবার নিজস্ব একটা কাজ থাকে। যখন আমার হাত দুটো চলছে আর আমার মাইন্ডটাতে আমি ওই ওষুধের নামগুলো পড়তে পারছি, এক গ্লাস জল তোলার ক্ষমতা আমার আছে, তখন আমি অন্যজনকে কেন বিরক্ত করব? এটা আমার এভরিডে ফেনোমেনা, এর আজকে একদিনের জন্য না, আমার রোজকার ব্যাপার এটা। আমার ইনসুলিনটা, আমার কোথায় ব্যথা হবে না হবে সেটা আমি বুঝবো। আমার যেটা এই যে সুগার লেভেল টেস্ট করার জন্য আমি কোথায় প্রিক করলে আমার ব্যথা কমাবে সেটা আমি বুঝবো। আর প্রতিদিন কি এটা ঠিক হয় যে কারোর উপর ডিপেন্ড করে বসে থাকা? তার থেকে নিজের কাজটা নিজে করলে দেখো অনেক সুখ, মানে বিরক্ত করা হলো না কাউকে। এটা নিশ্চয়ই নিশ্চয়ই আপনি যে অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিলেন, ক্যান্সার, এটাও আপনার মনে হয় অনেকটা বেশি মানে মেন্টাল বুস্ট আপ দিয়েছে, যে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন জিনিসের মধ্যে ছিলেন, হেল্পিং আদার পিপল, এটা তো মানে সাংঘাতিক কাজ, মানে যেটা আপনি একটু আগেই বললেন আমাদের। দেখো সবের পিছনে কিন্তু একটা একটা বাই বার্থ আমি একটুখানি সাহসী, হ্যাঁ, ছোট থেকেই, মানে চুপচাপ থাকলেও আমার সাহসটা কিন্তু সবসময় কাজ করেছে। দ্বিতীয় হচ্ছে আমি এই যে আর্মি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ওখানে যেন আমি একজন ইনফ্যান্ট্রি অফিসারের ওয়াইফ, আমি এরকম হতো, হাজবেন্ড কোথায় গেছে সেটা আমরা জানতাম। আগেকার দিনে মোবাইল এসব তো ছিল না, আর মোবাইল হলেও সব জায়গায় মোবাইল অন করতে দেবে না, কেন, নানা রকম সিকিউরিটির ব্যাপার থাকে। এবার তখন ছিল না, আমাদের এরকম আসতো কি, আমাদের লোকজন এসে বলতো সাহেবের বেডিং, আগেকার দিনে বেডিং হতো, বেডিং দেয়া হতো, আমরা জানতাম না 20 দিন 25 দিন 26 দিন মানে যাই হোক, বা 5 দিন হাজবেন্ড কোথায় গেছে। মানে আমরা খালি মানে সেই সময়টা কি বলতো, তোমার পিছনে বাচ্চাদের নিয়ে তোমাকে শক্ত হয়ে থাকতে হতো। সেই শক্ত থাকা ব্যাপারটা কিন্তু আমার মধ্যে কাজ করেছিল, যে ওয়েট করা। আমি ওয়েট করেছিলাম যে হ্যাঁ আমি ঠিক হব। আর একটা কথা, আমার কিন্তু কোনো সময় মনে হয়নি যে আমি থাকবো না, হ্যাঁ। তা আমি পরেই সবাইকে বলেছি, তোরা সবাই কান্নাকাটি করতিস আমি বাঁচবো না, আমি মরে যাব, কিন্তু আমার কেন মনে হয়নি কোনোদিন যে আমি মরে যাবো। আমার তো সব ফ্রেন্ড লোক তো আমি ঠিক হয়ে যাব, যাই হয়েছে হয়েছে, মানে আমি ঠিক হয়ে যাব, আমি ঠিক হলে এটা করব, আমি ঠিক হলে এটা করব। আমি নিজের সঙ্গে নিজে প্রমিস করতাম যে আমি যদি ঠিক হয়ে যাই না, মানে আমি অলমাইটির সঙ্গে কথা বলতাম। তখন আমি কার সঙ্গে কথা বলতাম না, বেশিরভাগ সময়টা অলমাইটিকে, কি যদি আমি ঠিক হয়ে যায় আমি একটা এনজিও করব, আমি যদি ঠিক হয়ে যাই লোককে ইয়ে করবো, সাহায্য করব, আমি যেটা। তারপর কি বলতো, আমিও সেই প্রতিজ্ঞাটা ভাঙিনি, সেই প্রতিজ্ঞাটা আমি আমার সাধ্য মতো। নিশ্চয়ই হ্যাঁ, তো আর একটা কথা বলবো, স্কাই ইজ দ্য লিমিট। কখনো কারো পুরোটা কোনোদিন, পুরো স্বাদ কোনোদিন কারো পুরো হয়নি, কিন্তু চেষ্টা করে যদি কিছুটা হয়, নিশ্চয়ই সেটাই সেটাই হ্যাঁ। লাস্ট কোয়েশ্চেন দিদি, একটা জিনিস বলুন, যে এই ক্যান্সার যখন মানুষের হয় তখন মেন্টালি খুব মানে ভেঙে পড়ে, তো ইনিশিয়ালি মানুষের হয়তো ভাবে, কারণ অনেক তো মিথ আছে ক্যান্সার সম্বন্ধে, যে ক্যান্সার হলে হওয়া মানেই মানুষের আর হয়তো বাঁচবে না, তখন কি একটা কাউন্সিলর বা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেওয়াটা আপনি কি সাজেস্ট করেন? একদমই দরকার, দেখো একদমই দরকার সেটা, অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিলর আর যেটাই সেটা সাজেস্ট করে। সব মানুষের তো দেখো আমার দরকার হয়নি,
কিন্তু এরকম তো না কি কারো দরকার হবে না। আর যখন আজকাল ইজিলি অ্যাভেলেবেল, আগে মুশকিল হতো এগুলো নিয়ে, এটা খুব দরকার। আর এই যদি এটা তো পার্ট অফ, আজকাল তো আমার সময় ছিল না, কিন্তু এখন তো পার্ট অফ প্রতিটা হসপিটালে অনকো ডিপার্টমেন্টে কাউন্সিলর একদম অ্যাপয়েন্ট করা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কেননা আমি তো যেগুলোতে যাই সবগুলোতে আছে, দরকারি, মানে একদম দরকার, কি মানে 100% দরকার একটা মানুষের। আরেকটা কথা তোমাকে বলি, একদিন আমার কাছে একজন কাউন্সিলরের ফোন এসছে আমাদের কামানা হসপিটাল থেকে। তো বললো, ম্যাডাম একবার আসবেন? আমি মাঝে মাঝে যাই ওখানে ওদের অনকো ডিপার্টমেন্টে। তো আমাকে বললো, আসবেন? এবার না, হ্যাঁ বলো, আপনি বেশি দূরে তো থাকেন? হ্যাঁ আমি চলে আসবো। বলে একজন ট্রিটমেন্ট করাবেন না? বলে কারণ কি? ওর লম্বা চুল, ওর চুল থাকবে না। আমার কাছে না একটা ছবি আছে, বুঝলে, সেই চুল টুল নেই, বিভৎস 39 কিলো, মানে কঙ্কাল কঙ্কাল ছবি। সেটা নিয়ে গেলাম, গিয়ে ওর সঙ্গে আমি হাফ এনে কথা বললাম। আমি বললাম যে তোমার জন্য ইম্পর্টেন্ট কি, তোমার চুল নাকি আমার চুলটা দেখো, এখন আগেকার দেখো, এখন আমার চুলটা দেখো। আর তোমার জন্য ইম্পর্টেন্ট কি লাইফে, চুল নাকি তোমার জীবন? আর ওকে সব আশপাশের লোকরা ভয়, মানে মানুষ যখন ক্যান্সার হয়, আর একটা জিনিস তোমাকে খুব ইম্পর্টেন্ট জিনিস, চতুর্দিকে মানুষ আসে, আমি দেখেছি যাদের কোনো নলেজ নেই, কোনো কিছু নেই, ক্যান্সার নেই, ও ক্যান্সার হয়েছে, বাবা কিছু আছে, বাবা বাঁচে না, এই বাবা এই পেশেন্টগুলো কোথায় বাঁচবে, তোমার কি হলো গো, তোমার ছেলেপেলের কি হবে, তোমার হাজব্যান্ডের কি হবে, মোরালটাকে ডাউন করে দেয়। এই যে করে দেয়, এটা যেন কেউ না করে। একদম। হ্যাঁ, কেউ না করে। তো পাশে যদি না থাকতে পারেন না, প্লিজ ডিস্ট্রাক্ট করবেন না। না না, এটা ডিস্ট্রাকটিভ মেন্টালিটি, যে একটা ক্যান্সার পেশেন্ট, তাকে আপনি সিম্পাথিও করবেন না, অ্যাট দ্য সেম টাইম তার সঙ্গে মানে এমনও করা উচিত নয় যে সে ভয় পেয়ে কি আরো জিনিসটাকে মানে ওর মানে বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যাবে, সেটাও করা উচিত না। খুব ভালো কথা বলে, সিম্প্যাথি তো একদমই ক্যান্সার পেশেন্টের সঙ্গে দেখানো উচিত না, ব্যালেন্স থাকা দরকার। হ্যাঁ, তুমি যদি তাকে সিম্প্যাথি দেখাতেও চাইছো, কিন্তু সে যেন না বোঝে, পেশেন্ট যেন না বোঝে। মোর অফ অ্যান এমপ্যাথি দেন সিম্প্যাথি। আহারে উহুরে দরকার নেই। আমি এই যে আরে ওরে যে কথাটা বলে, এক্স্যাক্টলি ল্যাঙ্গুয়েজটা আমি তখন ব্যবহার করতাম, যে আমাকে এসে বলতো এরকম, আরে তোমার এটা হয়েছে হসপিটালে, এটা ওটা, ক্যান্সার ইজ সো ডেঞ্জারাস। তখন আমি বলতাম, আমি ঠিক বলতাম, তোমার কি হয়েছিল? আর আমি জানো তো আর একটা কথা বলি, মানে বলতে বলতে, মানে এটা কথা, এইসব কথাগুলো না শেষ হয় না। আমার বাড়ি থেকে যখন সবাই, বাড়ির লোকরা যখন আসে জানতে পারে, তো সবাই এসেছিলো দেখা করতে, আমি ওদের ফোনে বলেছিলাম যে তোমরা যদি আসছো এসো, কিন্তু আমাকে এসে না কেউ সিম্প্যাথি দেখাবে না, আর কেউ কান্নাকাটি করবে না আমার সামনে, সেটা বলেছিলাম। না করতে পারলে এসো। ওরা কি করেছিল, আমি 11 ফ্লোরে ছিলাম, ওরা নিচে নেমে না, নিচেতে গিয়ে গাড়িতে কাছে এত কান্নাকাটি করেছে, যতক্ষণ যে আশপাশের লোকরা বললো কি হলো এখানে, কে কার কি হয়েছে যে এত কান্নাকাটি। এখানে বলো তো, আমার একটা ছিল, আমাকে দেখতে এসে কেউ আমাকে মানে যাকে বলে না যে সারপ্রাইজ করবেন না, যে এইটা ওটা ওটা না। আমি একটা মানুষ তো, আমার, হ্যাঁ, আমি যতই শক্ত হই, কোথাও না কোথায় আমারও তো একটা ভয় তো কাজ করে। এই ভয়টা যেন পেশেন্টের সামনে এরকম ভয় বিতলার কথা যেন না বলা হয়। হ্যাঁ, যদি আপনার ক্যান্সার পেশেন্ট দেখে ভয় ভয় হয়, অনেকজনের হতে পারে, ভয় যাবেন না, সেখান থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, এই যে যখন কেমো চলে, অনেকজনে জানি না, কম 6 ফিট দূরে মানুষকে থাকা দরকার। হ্যাঁ, আর এখন তো এই যে মাস্ক তো তখনও ছিল, তখন পেশেন্টের জন্য ছিল, এখন ভিউয়ার্সদের জন্যও হয়েছে। তো এই মাস্ক লাগিয়ে, ভালো কোয়ালিটি মাস্ক লাগিয়ে, এরকম নাকি যে কোনো একটা লাগিয়ে, বা ইউজড মাস্ক লাগিয়ে গেলে তো পাক্কা ইনফেকশনের ভয় থাকে। আর ক্যান্সার পেশেন্টকে যখনই দেখা করতে যাবে, তখন অনেকটা দূরে, আর তার বিছানা, তার যা কিছু আছে সব যেন খুব ক্লিন থাকে। মানে তার বিছানার পাশে একটা ড্রাই যেন ডাস্টবিন থাকে, যেন কোনো জিনিসটা ড্রাই, ওয়েট বলছি না, তো এইসব জিনিস সব সময় যেন তার, মানে আর একটা তাকে যেন এরকম ফিলিং করা হয় না। আমি বলি আমাকে যেমন না সবাই যেমন এমন করছিল যে না আমি কোথাকার কি বলবো সেই প্রিন্সেস, মানে একটা রাজ্যের একটা এরকম আমাকে ফিলিং দেয়া হতো, আমার হোল ফ্যামিলি। সেটা খুব ইম্পর্টেন্ট। একদম একদম দিদি, আমার মনে হয় দিদির কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, অনেক মোটিভেশন পেলাম, এবং অনেক কিছু আমরা ডুজ অ্যান্ড ডোন্টস অফ ক্যান্সার পেশেন্ট আমরা জানলাম। আমি এটাই রিকোয়েস্ট করবো আমাদের ভিউয়ার্সদের, প্লিজ প্যানিক করবেন না যদি আপনার বাড়িতে
বা আপনার নেবারহুডে বা আপনার বন্ধু সার্কেলে কোনো ক্যান্সার পেশেন্ট থাকে, তাদেরকে মোটিভেট করবেন, তাদের মোরাল ডাউন করবেন না, তাদের হেল্প করবেন। এবং এই যে ক্যান্সার ফাউন্ডেশন যারা ক্যান্সার সার্ভাইভার্স বা থ্রাইভার্সরা বানাচ্ছেন, তাদেরকে সাপোর্ট করুন। এবং আমরা প্রম্পট উইথ পারমিতা আজকে দিদিকে অ্যাসিওর করছি যে প্রম্পট উইথ পারমিতা এবং আমাদের কোম্পানি মাইন্ড উইথ অ্যান্ড মোর, আপনার অর্গানাইজেশন যে আছে সাহসের সাথে আমরা জুড়বো এবং আমাদের সাধ্য মতন আমরা ডোনেশনও আপনাদের থাকবো। এটা আমি অন ক্যামেরা বললাম এবং উই অ্যাসিওর ইউ দ্যাট আমরা পাশে আছি, থাকবো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস। Thank you. Thank you, Didi. Thanks for your time. Please don't forget to share, subscribe, follow our channel. এবং এই চ্যানেলটাকে অনেক অনেক আগে নিয়ে যেতে হবে ফর অ্যাওয়ারনেস পারপাস। দিদি, হ্যাঁ, এই চ্যানেলটা যখন আপনারা দেখবেন, আমার প্রোগ্রামটা দেখবেন, বাকি আমার মনে হচ্ছে আপনারা মোটিভেটেড হবেন। আর সঙ্গে সঙ্গে এই চ্যানেলকে শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রিপশন করবেন। না হলে এটা এরকম ভালো চ্যানেলগুলো না চললে আমরা সামাজিক উন্নতি করতে পারবো না। ঠিক। থ্যাংক ইউ সো মাচ, দিদি। থ্যাংকস ফর ইউর টাইম।